বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব। লোকসভার প্রথম অধিবেশন, অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনে গত এক সপ্তাহ ধরে যে আকচি আমরা দেখলাম লোকসভায়, এটা কি আগামী 5 বছর চলতে থাকবে? পারবে কি কংগ্রেস এইভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে? ইন্ডিয়া জোট তাদের শরিকদের নিয়ে এইভাবে লড়াই চালাতে পারবে কি কংগ্রেস? এরপরে তো অনেকগুলো রাজ্যে বিধানসভা নির্বাচন আছে, সেখানে কি লোকসভার মতো সমঝোতা হবে? সেটা যেমন একদিকে, সেটা দেখলাম আমরা যে যখন লোকসভার রাহুল গান্ধী যেভাবে বিজেপিকে আক্রমণ করলেন, কাঠগড়ায় তুললেন হিন্দুত্ব সহ আরো নানা বিষয় নিয়ে, আর ঠিক তার পরের দিনই প্রত্যুত্তরে জবাব দিলেন নরেন্দ্র মোদী, এবং যেখানে তিনি বললেন কংগ্রেস পরজীবী। আগে আমরা এই নরেন্দ্র মোদীর এই অংশটুকু আমরা শুনে নেব। जहां जहां भाजपा और कांग्रेस का सीधा मुकाबला था, या जहां कांग्रेस मेजर पार्टी थी और साथी के पास 1-2-3 सीटें थी, वहां कांग्रेस का स्ट्राइक रेट सिर्फ और सिर्फ 26% है, 26% है। लेकिन जहां किसी का पल्लू पकड़ करके चलते थे, जहां वो जूनियर पार्टनर थे, किसी दल ने उनको कुछ दे दिया मौका, ऐसे राज्यों में कांग्रेस जहां जूनियर पार्टनर थी, उनका स्ट्राइक रेट 50% है, और कांग्रेस की 99 सीटों में से ज्यादातर सीटें उनके सहयोगियों ने उनको जिताया है। और इसलिए मैं कहता हूं ये परजीवी कांग्रेस है। 16 राज्यों में जहां कांग्रेस अकेले लड़ी, वहां उसका वोट शेयर इस चुनाव में गिर चुका है। आदरणीय सभापति जी, गुजरात, छत्तीसगढ़ और मध्य प्रदेश, इन 3 राज्यों में जहां कांग्रेस अपने दम पर लड़ी और 64 में से 64 में से सिर्फ 2 सीट जीत पाई है, 64 में से 2। इसका साफ मतलब है कि इस चुनाव में कांग्रेस पूरी तरह परजीवी बन चुकी और अपने सहयोगी दलों के कंधे पर उन्होंने चढ़ करके ये सीटों का आंकड़ा बढ़ाया है। अगर कांग्रेस ने अपने सहयोगियों के जो वोट खाए हैं, वो अगर न खाए होते तो लोकसभा में उनके लिए इतनी सीटें जीत पाना भी बहुत मुश्किल था। শুনলে নরেন্দ্র মোদী যেটা বলেছেন, কংগ্রেস পরজীবী। 2024 সাল থেকে কংগ্রেস পরজীবী হিসেবে পরিচিত হবে, কারণ অন্য দলের সংখ্যার বিচারে কংগ্রেস এখন বলিয়ান। এবং শুধু সেই সঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন যে যে রাজ্যগুলিতে বিজেপির সঙ্গে কংগ্রেসের সরাসরি লড়াই হয়েছে, সেখানে তাদের সাফল্য মাত্র 26%, আর 16টি রাজ্যে কংগ্রেস একা লড়েছে, সেখানে কংগ্রেসের ভোট কমেছে। গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে কংগ্রেস একা লড়ে 66টি আসনের মধ্যে মাত্র 2টি আসন জিতেছে, আর উত্তরপ্রদেশে আসন কমলেও বিজেপির সার্বিক ভোট কিন্তু বেড়েছে। নরেন্দ্র মোদী এটা বলছেন।
তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে কংগ্রেস যে পরজীবী হয়ে কি রয়েছে, বা সারা ভারতবর্ষের যদি পরিস্থিতি দেখি যে বিজেপি কোথায় কোথায় কংগ্রেসের সঙ্গে ডাইরেক্ট লড়াইয়ে কংগ্রেস কতটা সাফল্য পেয়েছে বা বিজেপি কতটা সাফল্য পেয়েছে, আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। রাজাদা, এবারে অষ্টাদশ লোকসভায় দেখা যাচ্ছে বিরোধীরা, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নেই, সেক্ষেত্রে বিরোধীরা বেশ একটু স্ট্রং এবং তারা বেশ চেপে ধরছে এবং তারা মোটামুটি প্রত্যেকে একটা নিজেদেরকে একতা হিসেবেই দেখাচ্ছে। আমরা লাস্ট শেষ দুদিন লোকসভায় যে চিত্র দেখলাম, তাতে একদিকে যেমন রাহুল গান্ধী বক্তৃতা এবং তারপরে মোদির প্রায় 2 ঘন্টা 10 মিনিটের বক্তব্য রাখলেন। কংগ্রেসের যে রাজ্যগুলিতে বিজেপির সঙ্গে কংগ্রেসের সরাসরি লড়াই হয়েছে, সেখানে কংগ্রেসের সাফল্য 26%। 16টি রাজ্যে কংগ্রেস একা লড়েছে, সেখানে কংগ্রেসের ভোট কমেছে। গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে কংগ্রেস একা লড়ে 66টির মধ্যে মাত্র 2টি আসনে জিতেছে। এর থেকে বোঝা যাচ্ছে বিরোধী জোটের প্রশ্নে কংগ্রেস এখন অন্য শরিক দলের উপর নির্ভরশীল। পাশাপাশি মোদী বলেছেন উত্তরপ্রদেশে তাদের আসন কমলেও বিজেপির সার্বিক ভোট বেড়েছে। আপনি এই সারা ভারতবর্ষ জুড়ে যে কংগ্রেস ভোটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এককভাবে, সেই স্ট্যাটিস্টিক্সটা যদি আমাদের কাছে একটু তুলে ধরে। ব্যাপারটা হচ্ছে কি যে অনেক মানুষ ভাবছেন বা রাজনৈতিক দলের নেতারা ভাবছেন, কেউ খুব সমালোচকরাও বলে ফেলছেন যে বিজেপির বোধহয় খুব অবস্থা অল ইন্ডিয়া লেভেলে খুব খারাপ অবস্থা হয়েছে, পশ্চিমবঙ্গে আরো খারাপ হয়েছে, এই একটা বার্তা চলছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে যেটা তথ্য যেটা আমার সামনে রয়েছে, নর্থ ইস্ট এবারে কিন্তু মানে খেয়াল করতে হবে যে মণিপুরে দাঙ্গা এটা বলা হচ্ছে, এবং মণিপুর দাঙ্গায় সবচেয়ে বেশি মানে লাভবান হয়েছে কংগ্রেস। হ্যাঁ, কে দাঙ্গা লাগিয়েছে হ্যাঁ সে প্রসঙ্গে না দিয়েও বলা যায় যে দাঙ্গা লাভবান মণিপুরে 2টো সিট, ইনার মণিপুর, আউটার মণিপুর, দুটোই কিন্তু কংগ্রেস জিতেছে, যেটা আগেবারে বিজেপি। শুধু তাই নয়, এই যে যারা কুকি সম্প্রদায় যাদের সঙ্গে মেঘালয় এবং নাগাল্যান্ডেরও যোগাযোগ আছে, সেখানেও কিন্তু দেখা গেছে কুকি এবং মেইতিদের। হ্যাঁ, মেইতিটা হচ্ছে লোকাল হিন্দুদের মধ্যে, যারা আছে কুকি, মেইতি ভার্সেস কুকি। কুকি যেটা তারা হচ্ছে অনেকেই তারা হচ্ছে যে ওই চীন বলে একটা ইয়ে আছে, তাদেরই অন্তর্ভুক্ত তারা কুকি, এবং এদের অনেকেই খ্রিস্টান সম্প্রদায়। যাই হোক, তাদের রিলিজিয়ন নিয়ে কথা বলার প্রয়োজন নয়, কিন্তু তাদের নানান লোকজন কিন্তু মেঘালয় এবং নাগাল্যান্ড, মিজোরামে আছে, এবং সেখানেও দেখা গেছে যে বিজেপি ভোট সমভাবে পায়নি। তবুও আমি যেটা বলতে চাই বিপ্লবদা, এর মধ্যে যদি দেখেন যে অরুণাচলে 49% ভোট পেয়েছে এনডিএ বা বিজেপি, এবং আসামে 47% ভোট। অনেকে বলে 30% নিয়ে দেশ চালাচ্ছে, তারা হয়তো জানে না। এমনকি নাগাল্যান্ডও সেখানে বিজেপির অ্যালায়েন্স পার্টনার তারা জিতেছে, 46.2% তারা ভোট পেয়েছে। সুতরাং এই দুর্দিনেও যে দেখা যাচ্ছে যে নর্থ ইস্ট থেকেও একটা লার্জ প্রপোর্শন কিন্তু এনডিএর পক্ষে আছে, এবং সেখানকার 25টা সিটের মধ্যে 13টা, মানে অর্ধেকের স্লাইটলি বেশি এনডিএর পক্ষে আছে। এটা একটা দিক। এবারে যদি আমরা ইস্ট ইন্ডিয়ার দিকে আসি, মানে যেখানে আমি ইস্ট ইন্ডিয়ার মধ্যে বিহার, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, আন্দামান এবং ঝাড়খণ্ড রয়েছে, এটাই মোটামুটি ভাবে ভৌগোলিক বলে ধরে নেওয়া হয়, কেউ অন্য ব্যাখ্যা করতেই পারে। যাই হোক, বিহারে যদি আপনি দেখেন, সেখানে এনডিএ 47.7% ভোট পেয়েছে, মানে অর্ধেকের কাছাকাছি। এটা মানে খুব ইগনোরেবল ব্যাপারই নয়, 47.7% ভোট পেয়েছে, এবং তারা দেখা যাচ্ছে যে 41টার মধ্যে তারা 30টা সিট পেয়েছে। উড়িষ্যাতে যদি দেখেন, মানে সেখানে 46% ভোট পেয়েছে বিজেপি, 21টার মধ্যে 20টা তারা পেয়েছে। আন্দামানে 51%, একটা সিট সেটাই বিজেপি দখলে গেছে, 51% ভোট পেয়েছে। এবং ঝাড়খণ্ড, যেখানে হেমন্ত সোরেন হ্যান ত্যান নিয়ে এত কথা বলা হয়, সেখানেও কিন্তু বিজেপি ভোট পেয়েছে, বিজেপি অ্যালায়েন্স পার্টনার নিয়ে। এই বিজেপির সঙ্গে এজেএসইউ ছিল 47.7%। যদিও 14টার মধ্যে 8টা জিতেছে, অন্যবার আরেকটু স্লাইডলি বেটার পারফরমেন্স করে থাকে ঝাড়খণ্ডে, কিন্তু বোঝা যাচ্ছে যে পারফরমেন্স কিন্তু একেবারে 50-এর কাছাকাছি আছে। বিজেপি যে অজনপ্রিয়তা হারিয়ে গেছে তা কিন্তু নয়, সিট কমেছে, সিট নানান কারণে কমে,
কিন্তু জনপ্রিয়তার নিরিখে যারা বিচার করতে চান, বিজেপি এবং এনডিএ জোট যারা আছে তাদের যে জনপ্রিয়তা কমেছে বলা যাবে না। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে আমরা তো দেখেছি আসন কমেছে, এবং সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে বিজেপির যে পার্সেন্টেজ অফ ভোটিং 39.1%, সেটাও কিন্তু মানে একটা পার্টি যার মানে খুব একটা বেস নেই, মোটামুটি স্টেবিলিটির দিকে রেখেছে। আপনি যদি দেখেন 19 সাল থেকে একটা স্টেবল জায়গায় 39-40% কাছাকাছি তারা রাখতে পারছে। এটা কিন্তু কম কৃতিত্ব নয়, যদিও মানে ভোটের আসন কিন্তু কমেছে। এবার যদি সাউথ ইন্ডিয়ায় বলেন, সাউথ ইন্ডিয়াতে সত্যি কথা বলতে কি যে একটা বিজেপি সেভাবে তাদের করতে পারেনি। একটা বড় কারণ হচ্ছে যে তামিলনাড়ুতে ভোটাররা একবার ডিএমকে আর একবার এআইডিএমকে কে দেয়। হ্যাঁ, সুতরাং এবার এআইডিএমকে এর মানে জেতার চান্সটা ছিল, কিন্তু যদি বিজেপি সেখানে অ্যালায়েন্স করতো হয়তো সুযোগটা ছিল। কোনো কারণে তারা স্ট্র্যাটেজিগত ভুল বলবো কি জানি না, তারা হয়তো ভবিষ্যতের কথা ভেবে অ্যালায়েন্সটা করেনি, এবং তার ফলে মানে তামিলনাড়ুতে বিজেপির ম্যাসিভ দুরবস্থা। 39টার একটাও মানে এনডিএ পায়নি, সবটাই পেয়ে গেছে। 39 পেয়ে গেছে হচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্সের সবাই। বামেরাও এই সুযোগে তারাও দুটো সিট আদায় করে নিয়েছে। বামেরা দুটো সিপিএম, একটা সিপিআই এরকম পেয়ে গেছে। এবং কংগ্রেসও আমরা দেখেছি তামিলনাড়ুতে এই যেটা মোদিজি বলছেন যে এদের এতে পড়ে তারাও কিন্তু 8-9টা সিট তারা আদায় করে নিয়েছে। এটা তামিলনাড়ু একেবারে বিজেপিকে একেবারে কিছু করে। কিন্তু যদি দেখেন আন্ধ্রপ্রদেশে এনডিএ 54% ভোট পেয়েছে, মানে যেখানে হ্যাঁ অন্ধ্রপ্রদেশে 54%। তেলেঙ্গানায় দেখুন 17টার মধ্যে 8টা বিজেপি পেয়েছে, এনডিএ পেয়েছে, বা এই বিজেপি পেয়েছে। 30.5% তারা ভোট শেয়ার পেয়েছে। আপনি যদি দেখেন কর্ণাটকে 50, যেখানে কংগ্রেসের সরকার আছে, 51.9% ভোট পেয়েছে কর্ণাটক। হ্যাঁ, 28টার মধ্যে 17টা পেয়েছে, এবং 51.9% এনডিএ ভোট পেয়েছে। হ্যাঁ, কেরালা একটা সিট পেয়েছে, পার্সেন্টেজ 16.8। পুডুচেরিতে, এটা আগে পন্ডিচেরি বলতো, সেটা এআইডিএমকে সঙ্গে জোটে আসলে হয়তো ভালো পার্সেন্টেজ হতো, 36.3% পেয়েছে। এবং লাক্ষাদ্বীপ, সেখানে বিজেপির কোনো ক্যান্ডিডেট ছিল না, এনসিপি কে দাঁড় করেছিল, খুব কম ভোট পেয়েছে। তো যাই হোক, 131টার মধ্যে মাত্র 29টা এই সাউথ ইন্ডিয়া থেকে বিজেপি বা এনডিএ জিতেছে। এটা একটা এই সাউথ ইন্ডিয়া এখনো মানে বিজেপির একটা দুর্বল জায়গা। তবে কর্ণাটকা আমরা যেটা দেখছি যে কর্ণাটকা এবং আন্ধ্রা তেলেঙ্গানা, এই জায়গায় কিন্তু বিজেপির কিন্তু ভালো মানে ভালো রেজাল্ট তারা করছে। এবং আমরা মানে যেটা আমি যে 29টা কথা বললাম সাউথ ইন্ডিয়া, এটা বিজেপির ফল। এনডিএ সেখানে প্রায় এনডিএ পেয়েছে 49 পেয়েছে। হ্যাঁ, এনডিএ সেখানে 131টার মধ্যে 49 পেয়েছে, অর্ধেকের কম সাউথ ইন্ডিয়া আছে। সুতরাং সাউথ ইন্ডিয়ার বেশিরভাগই হচ্ছে। তামিলনাড়ুটাই যদি বলেন, সেখানে একটা স্ট্র্যাটেজিক মিস্টেক হওয়ার ফলে এই রেজাল্ট এসেছে। এবং তামিলনাড়ু ছাড়া অনেকে বলছেন লাক্ষাদ্বীপে প্রধানমন্ত্রী গেলেন, সেখানে দেখো লাক্ষাদ্বীপে 95% হচ্ছে সংখ্যালঘু, ভারতবর্ষে যারা সংখ্যালঘু তাদের। এবং সেখানে বিজেপি নিজে ক্যান্ডিডেট দেয়নি, এনসিপির ক্যান্ডিডেট দিয়েছিল, এনসিপি অজিত পাওয়ার গ্রুপের, যেটা এখন অরিজিনাল, এখন সংবিধান কোর্ট বলছে ওটাই আসলে এনসি, তারা বিশেষ ভোট পায়নি। যাই হোক, সেটা তো এটা বোঝাই যাচ্ছে যে কোনো একটা মিডিয়ার প্রচার চলছে যাতে করে বিজেপি খুব জনপ্রিয়হীন হয়ে পড়েছে। তবে সেটা কিন্তু নয় বলেই আমার ধারণা। তো যাই হোক, তো তামিলনাড়ুতে আমি খালি বলবো বিজেপি যে সমস্ত অ্যালায়েন্স পার্টনারদের সঙ্গে এসেছে, তাতে 17% তারা ভোট কিন্তু আদায় করে ছেড়েছে। এটা কিন্তু কম, 17.6%। এটা কিন্তু একটা এন্ট্রি পয়েন্ট, মারাত্মক সুবিধা হয়েছে আগামী দিনে। এবারে আমি যদি দেখি এই যে গুজরাট, মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়, এই তিনটেতে কংগ্রেস একা 66টির মধ্যে মাত্র 2টি আসন জিতেছে। মানে এইখানটা যেটা মোদি হিট করলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে জায়গাটা আমি আসছি। বিপ্লব দা, মানে মধ্যপ্রদেশে 29টাই বিজেপি পেয়েছে, সেখানে বিজেপির পার্সেন্টেজ 60.1%। একটা স্টেটে 60.1% ভোট বিজেপি পেয়েছে, এবং কংগ্রেস সেখানে 32.9%, একটা সিটও। আবার ছত্তিশগড়ে যদি দেখেন, সেখানে
11টার মধ্যে 10টা বিজেপি পেয়েছে, একটা কংগ্রেস পেয়েছে, এবং এখানেও 53.1% বিজেপির ভোট শেয়ার এবং কংগ্রেসের ভোট শেয়ার 41.4। এখানে অন্য কোনো পার্টি এক্সিস্ট করে না, যেটা হয়তো মোদীজি বলার চেষ্টা করছেন। এবং কংগ্রেসের সঙ্গে বিজেপির ফারাক প্রায় 20%-এরও বেশি ফারাক এখানে কিন্তু রয়ে গেছে। এই দুটো সেন্ট্রাল ইন্ডিয়ার এই দুটো জায়গায় কিন্তু কংগ্রেস যেখানে নিজের পায়ে দাঁড়িয়ে আছে একেবারেই পরাস্ত, মাত্র একটা। আর যদি আপনি গুজরাটও এর সঙ্গে পরের দিকে উত্তর পশ্চিম ভারতে গুজরাটও যদি নিয়ে আসেন, গুজরাটও 26টা আসনের মধ্যে বিজেপি 25টা পেয়েছে, এবং 62.8% ভোট। আপনি বুঝতেই পারছেন, যারা বলছেন যে বিজেপি জনপ্রিয়তা হারাচ্ছে, তারা কিন্তু এইগুলো খেয়াল করছে না। 62.8%, যেখানে কংগ্রেস পেয়েছে 31.8। বোঝা যাচ্ছে মানে কি নিদারুণ অবস্থা। তবে হ্যাঁ, মহারাষ্ট্রে আপনি যদি বলেন, সেখানে 48টার মধ্যে এনডিএ মাত্র 17টা পেয়েছে। মহারাষ্ট্রেই বিরোধীদের অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। তবে আমি দেখছিলাম যারা মহারাষ্ট্র ইন্ডি জোটের সঙ্গে রয়েছে এবং যারা এনডিএ অ্যালায়েন্সে আছে, এনডিএ অ্যালায়েন্স 43% ভোট পেয়েছে এবং ইন্ডি জোট 44%, মাত্র 1% বেশি। তাতে কিন্তু মারাত্মক কিন্তু সিটের ডিফারেন্স হয়ে গেছে। বিজেপি এনডিএ পেয়েছে 17টা, আর অন্য বাদ বাকি প্রায় 31টা মতন তারা বিরোধীরা। এবং গোয়াতেও যদি দেখেন, সেখানে একটা একটা কংগ্রেস বিজেপির মধ্যে ভাগ হয়েছে বটে, বিজেপির শেয়ার কিন্তু 51.6%। দাদরা নগর যেটা রয়েছে, দাদরা নগর হাভেলি যেটা বলে বলা হয়, সেখানেও একটি সেটে 60% ভোটে বিজেপি মানে সেখানে পেয়েছে। সুতরাং যে পশ্চিম ভারতে বিজেপির যথেষ্ট জনপ্রিয়, ওভারওয়েলমিং মেজরিটি, সিংহভাগ বিজেপির পক্ষে আছে। এবারে যে প্রশ্ন আপনি যেটা করলেন, নর্থ ইন্ডিয়াতে উত্তরপ্রদেশে যদি চলে আসি, এবং উত্তরপ্রদেশ, হ্যাঁ, উত্তরপ্রদেশের প্রশ্নটা নিয়ে সবাই ভাবছে যে উত্তরপ্রদেশে বুঝি বিরাট একটা গন্ডগোল ঘটেছে। হ্যাঁ, বিজেপি সেখানে কিছু ঘটেছে, এবং যদি দেখেন এনডিএ পেয়েছে 43.6% ভোট, এবং ওই ইন্ডি জোট এসপি হ্যান ত্যান সব মিশিয়ে, এসপি কংগ্রেস সব মিশিয়ে তারা 43.3%। অর্থাৎ বিজেপি 0.3% ভোট বিজেপি কিন্তু বেশি পেয়েছে। তবে দুর্ভাগ্য যে 33টা আসন, 80টার মধ্যে 33টা ওরা পেয়েছে, বিজেপি পেয়েছে, আর বাদ বাকিটা তো হ্যাঁ বিজেপির সঙ্গী আপনা দল একটি সিট পেয়েছে, আরএলডি 2টো সিট পেয়েছে। এই নিয়ে যে 36টা মতন আসন পেয়েছে, এবং বাদ বাকিটা ইন্ডি জোট 43টা আসন পেয়েছে। বিরাট সেখানে একটা বাগ হয়ে গেছে। মানে উত্তরপ্রদেশ বিজেপিকে ছেড়ে দিয়েছে তা কিন্তু না, এখনো পর্যন্ত উত্তরপ্রদেশ কিন্তু ইন্ডি জোটের থেকে বিজেপি বেশি ভোট, হ্যাঁ, সিট কমে গেছে, সন্দেহ নেই। উত্তরাখণ্ডে যদি দেখেন, সেখানে 5-এ 5 বিজেপি পেয়েছে, 57.5% ভোট। এবং যদি রাজস্থানেও দেখেন, লোকে বলছে কিছুদিন আগে রাজস্থানে ভোট হয়ে গেল, সেখানে যে ওভারওয়েলমিং সাপোর্ট বিজেপি পেয়েছিল, এই ইলেকশনে বিজেপি বুঝি কমে গেল, তা কিন্তু ইয়েস, কিছুটা 25-এর মধ্যে 14টা মাত্র পেয়েছে। গতবারে বোধ হয় 25-এর মধ্যে 24টা মতন পেয়েছিল, এবার 14টা মাত্র। যদি ভোট যদি দেখেন 49.6%, 49.6% বিজেপি সেখানে ভোট পেয়েছে, প্রায় 50-এর কাছাকাছি। এবং যদি আপনি দিল্লিতে দেখেন, 7-7 বিজেপির ভোট শেয়ার হচ্ছে 54.7%। হিমাচলে যদি দেখেন, হিমাচলে কংগ্রেসের সরকার, সেখানে 4, হ্যাঁ, আমাদের কি নাম, সুখবীর নাকি নাম, মানে হ্যাঁ, 4-এ 4 বিজেপি করেছে, 56.8% ভোট তারা পেয়েছে। এখন বোঝাই যাচ্ছে এখানে কংগ্রেসের সঙ্গে, এখানেও কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই, হিমাচলে কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই, উত্তরাখণ্ডে কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই, রাজস্থানেও কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই। সব জায়গাতেই কিন্তু বিজেপি যথেষ্ট ভালো ফলাফল। চণ্ডীগড়ে যে একটা সিট আছে, যেখানে অনুপম খেরের স্ত্রী যেখান থেকে গত 2বার জিতেছিলেন, এবারে সেটা মনীষ তিওয়ারি কংগ্রেসের জিতেছে, ভোট ডিফারেন্স 0.5%। হ্যাঁ, তবে হ্যাঁ, পাঞ্জাব যদি বলেন, উত্তরের পাঞ্জাব কিন্তু বিজেপিকে মারাত্মক ভাবে ডুবিয়েছে। সেখানে আপ এবং কংগ্রেস তারা অনেকটাই, প্রায় 38% ভোট তারা পেয়েছে। আকালি দলের সঙ্গে জোট বিজেপির ভেঙে যাওয়ার ফলে একটা বড় দুর্দশা সেখানে চলছে। আপনি যদি আমায় জিজ্ঞেস করেন যে, তাহলে আমি সত্যি কথা বলবো কি, যে পাঞ্জাব এবং তামিলনাড়ু, যেখানে বিজেপি একটা সিটও পায়, সেখানে একটা তাদের খরা চলছে। পাঞ্জাব এবং তামিলনাড়ু, এই দুটো স্টেট বিজেপিকে ডুবিয়েছে। তবে হ্যাঁ, যদি আমরা সেখানে জানি, মহারাষ্ট্র যেটা হচ্ছে যে একেবারে শিবসেনার জায়গা, মহারাষ্ট্র শিবসেনার দুর্গ, বাল থ্যাকরে, সেখানে বাল থ্যাকরে একটা স্প্লিটার গ্রুপের সঙ্গে বিজেপির হওয়াতে, এবং অজিত এনসিপি যেটা হচ্ছে যে শরদ পাওয়ারের মেন পার্টি ছিল, তার যে ভগ্নাংশ অজিত পাওয়ারের পার্টিটাকে নিয়ে, সেখানে বিজেপির ভরাডুবি ঘটেছে। ভোট কিন্তু খুব একটা না কমলো,
স্ট্র্যাটেজিক মিস্টেক ডেফিনেটলি মহারাষ্ট্রে ঘটেছে। এবং আরো একটাও যেটা ভাবতে হবে যে উত্তরপ্রদেশে ভোট সামান্য বিজেপির বাড়লেও বা কংগ্রেসের থেকে বা এনডিজের থেকে বেশি হলো, উত্তরপ্রদেশও কিন্তু দেখা গেছে যে কাস্ট ফ্যাক্টরটা আবার মাথা চাড়াও দিয়ে উঠেছে। আমরা অনেকেই ভেবেছিলাম যে রাম মন্দির ইত্যাদি হবার ফলে কাস্ট ফ্যাক্টরটা হয়তো সেভাবে গুরুত্ব পাবে না, কিন্তু কোনোভাবে বোঝা যাচ্ছে যে একদম কারো সকলেরই মানে ধরাছোঁয়ার বাইরে, সকলেরই চিন্তার বাইরে কাস্ট ফ্যাক্টরটা উত্তরপ্রদেশে আবার নতুন করে চাঙ্গা দিয়ে রেখেছে। এবং সেটা হয়তো সেটা আমি জানি না, কাস্ট যদি আমি ধর্ম যদি ভারতবর্ষের বা যদি কেউ যদি মনে করে ধর্মভিত্তিক চিন্তা ভাবনা ক্ষতি করছে, কাস্ট তো আরো ক্ষতি করছে, কাস্ট তো আরো একটা হিন্দুদের মধ্যে একটা সংকীর্ণ অংশ। হ্যাঁ, সুতরাং যারা মনে করছে যে এই কাস্টকে ইন্ধন জুগিয়ে তারা ভোটে জিতবে, তারা হয়তো সাময়িক সুবিধাটা পাচ্ছে, কিন্তু আমার যা এটা এটা কিন্তু দেশের লঙ্কানো জাতপাতের যে হবে না। ব্যাপারটা সেটা। হুম। হ্যাঁ, অর্থাৎ মোদী রং যে রং পরজীবী কথাটা হ্যাঁ, বলেছেন, কংগ্রেসকে যে পরজীবী কথাটা বলেছেন, তাহলে কি মানে এই স্ট্যাটিস্টিক্স এর ভিত্তিতেই তিনি বলছেন যে অন্যের কাঁধে ভর করে, বিশেষ করে উত্তরপ্রদেশ বা অন্য জায়গায় যেখানে ডাইরেক্ট লড়াই হয়েছে বিজেপির সঙ্গে, সেখানে কিন্তু তাদের ফল খুব একটা ভালো নয়। কিন্তু যেখানে তারা জোট করে, অর্থাৎ এসপি বা অন্যান্য দলের সাথে, বিশেষ করে উত্তরপ্রদেশ বা পাঞ্জাব, হ্যাঁ, যেখানে তারা জোট করেছে সেইখানটা তারা একটু ভালো ফল করেছে, তাই বলতে চেয়েছেন, হ্যাঁ, বোঝাতে চেয়েছেন। হ্যাঁ, সেটাই উনি বলেছেন। তবে একটা আমি বলবো যে দিল্লিতে তাদের কিন্তু কংগ্রেস এবং আপে জোট ছিল, হুম। কিন্তু সেখানে একটা সিটও তারা পায়নি। কংগ্রেসের ভোট পার্সেন্টেজ 19, আপের 22, বুঝতে পারছেন। সুতরাং যে সেখানেও তো একটা জোটের উপর, আপের উপর ভরসা করে ছিল, হুম। সুবিধা হয়নি। তবে হ্যাঁ, রাজস্থানেও কিছুটা, রাজস্থানের চেয়ে বড় কথা ইউপিতে তাদের সুবিধা হয়েছে, সেখানে মাত্র 9% ভোট, 9.5% ইউপিতে কংগ্রেস পেয়েছে। তা সত্ত্বেও ইউপি থেকে রাহুল গান্ধী জিতেছেন। বোঝাই যাচ্ছে যে ইউপিতে জেতার ফলে তারা খুব উল্লসিত, তারা ভাবছে যে একদম। তারা বিরাট কিছু করে ফেলেছে। 99 সিট, 100-ই পৌঁছয়নি। আহ, যে যেটা 1984-এ ইন্দিরা গান্ধীর সব মৃত্যুর সহানুভূতি হাওয়ায় রাজীব গান্ধী 417টা মতন ভোট পেয়েছিলেন, সিট পেয়েছিলেন ভারতবর্ষে। এখন সেই পার্টির 99 নিয়ে তাদের উল্লাস শুরু হয়ে গেছে। লিডার অফ অপোজিশন তারা পেয়েছে, এবং লিডার অফ অপোজিশনের দায়িত্ব তারা ভুলে গিয়ে একটা বালখিল্য আচরণ করছে। বা যে ধরনের কথাবার্তা বলছে, আমার মনে হয় না যে যে তারা ভারতবর্ষের একটা সত্যিকারের বিকল্প তাদের ভাবনা তাদের মধ্যে রয়েছে। হ্যাঁ, একদম একদম। অর্থাৎ যে নরেন্দ্র মোদী যেটা বললেন যে 99, 100-তে 99 নয়, 543-এ 99, অর্থাৎ এই যে বালখিল্য আচরণ যেটা করছেন, আমরা জানি না যে কংগ্রেস যেভাবে প্রথম যে অধিবেশন, অষ্টাদশ লোকসভায় যে অধিবেশন আমরা দেখলাম, সেই অধিবেশন কংগ্রেস যেভাবে বিরোধী দলের ভূমিকা নিয়ে নিশ্চয়ই করছেন, কিন্তু এইটা সত্যি সত্যি কতটা ধরে রাখতে পারবে সেটা যেমন একদিকে, তেমনি অন্যদিকে মাত্র 99টি আসন নিয়ে কংগ্রেস 242টি আসন পাওয়া একটি দলকে যেভাবে কটাক্ষ করছে, বা যেভাবে তারা সংসদ অচল করছে, প্রথম অধিবেশন যেভাবে আমরা দেখলাম, জানি না এর পরের যে আবার অধিবেশনগুলো হবে সেখানে যদি এভাবেই চলতে থাকে, এবং এই যে ইন্ডি জোটের যে যারা শরিক, তারাও ঠিক এটাকে কতটা মেনে নেবে সেটা কিন্তু সময়ই বলবে, ভবিষ্যৎই বলবে। আমরা ভবিষ্যতের দিকেই নজর রাখছি। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান। ধন্যবাদ রাজা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।